মঞ্চ উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিদা এবং অন্যান্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ও স্টুডেন্টস ফ্রন্টের নেতৃত্ব প্রত্যেককে আমার যথাযোগ্য শ্রদ্ধা ভালোবাসা জানাই। শহীদ হাসানুজ্জামান স্মরণে আমাদের যে আজকে পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সকল উদ্যোক্তাদের সাধুবাদ ও সংগ্রামী অভিনন্দন জানাই। সংগ্রামী অভিনন্দন এই জন্যই জানাই যে সারা রাজ্য জুড়ে গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তৃণমূল কংগ্রেস অত্যাচার নামিয়ে এনেছিল, তার চোখে চোখ রেখে সারা রাজ্যে বহু জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয়লাভ করেছে, তার মধ্যে একটা এই বুথ। এর জন্য আমি এই বুথের প্রত্যেকটি সক্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টি অফিস উদ্বোধন। দিকে দিকে আমাদের পার্টি অফিস আস্তে আস্তে গড়ে উঠছে, পার্টি যত আস্তে আস্তে বড় হচ্ছে, তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে, সন্ত্রাস বাহিনীর চোখে চোখ রেখে দিকে দিকে আমাদের লড়াই আমরা আরো তীব্র করব আগামী দিনে, এই আশায় আগামী 21শে জানুয়ারি আমাদের পার্টির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের নেতৃত্বরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে যে কলকাতায় যাওয়ার আহ্বান দিয়েছেন, এতদ অঞ্চলের সমস্ত সাধারণ মানুষকে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে, গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে, ওই সমাবেশে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাই। আসুন আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করে জনগণের পঞ্চায়েত, জনগণের লোকসভা, জনগণের বিধানসভা গড়ে তোলার আহ্বান আমরা ওই দিন 21শে জানুয়ারি আমাদের নেতৃত্বদের মুখ থেকে শুনবো। আগামী দিনের লড়াইয়ের বার্তা তাদের কাছ থেকে আমরা নিয়ে আসবো, এই আশায় আগামী 21শে জানুয়ারি কলকাতার বুকে আপনারা প্রত্যেকে আসুন, আমাদের পক্ষ থেকে এই আহ্বান রইল। গত বছর 21শে জানুয়ারি আপনারা জানেন বিশ্বজিৎদা বসে রয়েছেন, 21শে জানুয়ারি ভোলার কথা নয়, 42 দিনের সেই লড়াই। যখন 21শে জানুয়ারি সকালবেলা থেকে ভাঙড় থেকে যখন একের পর এক গাড়ি করে আমাদের কর্মী সমর্থকরা আসছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা আসছিল, তখন সেখানে গাড়ি আটকে 6 লেন হাতিশালায় আরাবুলের নেতৃত্বে এক বিরাট সন্ত্রাস বাহিনী, তারা ইট নিয়ে, লাঠি নিয়ে, বোম নিয়ে আমাদের কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়, তাদেরকে আক্রান্ত করে। সেখানে পুলিশ উপস্থিত, 3টে থানার পুলিশের সামনে আমাদের কর্মীদেরকে আহত করা হয়। আমাদের চেয়ারম্যান বলেছিলেন নওশাদ সিদ্দিকী যে আমি এসি ঘরে বসে থাকার রাজনীতি করিনি, আমার কর্মীরা রাস্তায় মার খাবে আর আমি অফিসে বসে থাকবো, এই রাজনীতি আমি করি না, আমিও যাব কর্মীদের পাশে থেকে লড়াই করব, ওদেরকে আমি কলকাতায় নিয়ে আসবো, এই জন্য আমি রাজনীতির ময়দানে নেমেছি। তিনি পৌঁছে গিয়েছিলেন মাত্র 2 জনকে নিয়ে, তখন ওনার কোনো সিকিউরিটি ছিল না। তিনি পৌঁছে গিয়েছিলেন হাতিশালা 6 লেনে এবং পৌঁছে যাওয়ার পরে তাকেও আক্রান্ত করা হয়েছিল। তিনি যখন কলকাতায় ফিরে এসেছিলেন আমরা দেখেছি তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, আমরা দেখেছি তার হাতে চোট, তিনি হাত নাড়তে পারছেন না, হাতে ব্যান্ডেজ, তার পাঞ্জাবিতে রক্ত, একটা পা খুঁড়িয়ে চলছেন। আমাদেরকে আক্রান্ত করা হয়েছিল, আমাদের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক, তাকে তার বিধানসভা কেন্দ্রের মধ্যে আক্রান্ত করা হয়েছিল। আর তারপরে যখন তারই বিরোধিতা করে আমাদের সেই সময়ের উপস্থিত সমস্ত কর্মী সমর্থকরা আমরা চৌরঙ্গিতে অবস্থান বিক্ষোভ করলাম, তখন পুলিশ উল্টে আমাদের উপরই লাঠিচার্জ করলো। আর যারা আমাদেরকে আক্রান্ত করলো তারা দিনের আলোয় দিনের পর দিন বড় বড় ভাষণ দিয়ে ভাঙড়ে ঘুরে বেড়ালো। আর আমাদের নেতৃত্ব যারা আক্রান্ত হলেন, যারা লাঠিচার্জ করা হলো যাদের উপরে, তারা 42 দিন জেল খাটতেন মমতা ব্যানার্জির রাজত্বে। বাংলার মানুষ দেখেছে সেই কালো অধ্যায়, 42 দিনের কালো অধ্যায়, আর তার জবাব বাংলার মানুষ পঞ্চায়েত ইলেকশনে দিয়েছে। ফুরফুরা শরীফে ঐতিহ্যবাহী ফুরফুরা মাদ্রাসার নির্বাচনে আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে, 6-0 নিশ্চিহ্ন হয়ে গেছে। 6টা আসনের 6টাতেই আইএসএফ জয়যুক্ত হয়েছে আর 0 হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আমরা বলছি যে আগামী দিনে যদি এইভাবে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ভোট হয়, যদি নিরপেক্ষভাবে ভোট হয়, প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয়ী হবে, কারণ সাধারণ মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে আছে, কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ মানুষের হয়ে কথা বলছে। আমাদের চেয়ারম্যান বিশ্বজিৎদা, তাদেরকে যেভাবে 42 দিন অত্যাচার করা হয়েছিল তার সাক্ষী আমরা ছিলাম। আমরা ব্যাংকসাল কোর্টে প্রতিদিন যেতাম, আর ফেরার সময় প্রতিদিন চোখ ছলছল করতো, আমরা ফিরে আসতাম, দাদাদের আবার গাড়ি করে নিয়ে চলে যেত জেলে বা পুলিশ কাস্টাডিতে বা জেল কাস্টাডিতে। তারপরে আস্তে 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 রাস্তার আন্দোলনের মধ্য দিয়ে, আইনজীবীদের লড়াইয়ের মধ্য দিয়ে, কোর্টের মধ্যে আমরা তাদেরকে বার করতে পেরেছি 42 দিন পরে। আর 42 দিন পরে যখন
বার হয়েছেন আমাদের নেতৃত্বরা, তখন সেই জেল থেকে শুরু করে আর ফুরপুরা শরীফ আমাদের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত হাজার হাজার স্করপিও, হাজার হাজার বাইক তাকে পৌঁছে দিয়েছে। মায়েরা তারা শাঁখ বাজাচ্ছেন, তারা ফুল ছুটছেন আমাদের চেয়ারম্যানের গাড়ির ওপর, আমাদের বিশ্বজিৎদার গাড়ির ওপর, আমাদের নেতৃত্বদের ওপর। এই হচ্ছে আমাদের নেতৃত্বের। উল্টো দিকে আপনি দেখবেন পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি যাচ্ছেন হাসপাতালে, একজন ভদ্রমহিলার জুতো ছুঁড়ে মারছেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর পার্থক্য। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন খাদ্য দপ্তরের চালের বস্তা বন দপ্তরের জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, আর বন দপ্তরের মন্ত্রী তিনি এখন কোথায় রয়েছেন? জেলে। অনেক মন্ত্রী জেলে রয়েছেন, আমি মাঝে মধ্যে নামও ভুলে যাই কোন কোন বিধায়ক কোন কোন মন্ত্রী জেলে আছেন আর কারা বাইরে আছেন। কল্যাণময় ভট্টাচার্য ছিলেন, সম্ভবত বেরিয়ে পড়েছেন। আরও আপনার পার্থ চ্যাটার্জি, এই জেলার যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত জ্যোতিপ্রিয় মল্লিক, বিরাট বড় মাপের নেতা, বর্তমানে সবাই বলছে বিরাট বড় মাপের চোর, যিনি আগে খাদ্য দপ্তরের দায়িত্বে ছিলেন, বর্তমানে বন দপ্তরের দায়িত্বে। যেভাবে মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মুখের ভাতকে এরা চুরি করেছে, মিড ডে মিলের চাল এরা চুরি করেছে, তিরপলকে চুরি করেছে, এমনকি এই কদম্বগাছি হাসপাতালের যে গাছ, সেই গাছের কাঠকে এরা চুরি করেছে, সেই খবরও আমাদের কাছে আছে। এই কদম্বগাছিতে প্রাইমারি স্কুল বন্ধের মুখে, সেই খবরও আছে আমাদের কাছে। আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে সার্ভে করছি, স্কুলগুলোতে আমরা যাচ্ছি, আমরা গিয়ে দেখছি, আপনারাও খোঁজ নেবেন যে আপনাদের এলাকার সরকারি স্কুলে, প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে সেখানে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন আর কতজন ছাত্রছাত্রী আছেন। প্রত্যেক 30 জন ছাত্রছাত্রীর পেছনে একজন করে শিক্ষক প্রয়োজন। কোনো স্কুলে আমরা খুঁজে পাইনি। এখন অবধি আমরা প্রায় 70 থেকে 80টা স্কুলে সার্ভে করেছি উত্তর 24 পরগনা জেলার মধ্যে। কোনো স্কুলে আমরা শিক্ষক আর ছাত্রের রেশিও ঠিকঠাক পাইনি। হয়তো দেখা যাচ্ছে 200 জন ছাত্র, সেখানে 3 জন মাত্র শিক্ষক। 60 জন ছাত্র, সেখানে একজন শিক্ষিকা, যিনি আর 2 মাস পরে রিটায়ার হবেন অশোকনগরের একটি স্কুলে। সেখানে এই 2 মাস পরে তারপর কে পড়াবে কোনো ঠিক নেই। আজকে 50% বেশি স্কুলে কোনো হেডমাস্টার নেই। আর আজকেই খবর দেখছিলাম, হাওড়া থেকে এসেছে সাবির, ওর জেলায় শ্যামপুরে একজন শিক্ষক, প্রধান শিক্ষক তিনি প্রাইমারি স্কুলের, তিনি মদ খেয়ে মঞ্চে নাচছেন। স্কুলে মেয়েকে পাঠিয়ে দিয়েছেন, ওনার মেয়ে গিয়ে স্কুলে পড়াচ্ছে আর উনি মদ খেয়ে মঞ্চে নাচছেন। আজকে নিউজ 18 বাংলা খবর করেছে। এইরকম অবস্থা আজকে শিক্ষার সারা রাজ্য জুড়ে। আমরা স্টুডেন্টস ফ্রন্ট আমরা বলেছি যে শিক্ষাকে বাঁচাতে হবে, ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে, এবং তার জন্য আমাদের স্টুডেন্টস ফ্রন্টকে আরো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে লড়াই করতে হবে। আমরা স্টুডেন্টস ফ্রন্ট বলেছি ভারতের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে, কারণ ভারতের সংবিধান প্রত্যেকটা নাগরিককে যে অধিকার দিয়েছে তা প্রত্যেকটা নাগরিকের জানা দরকার। আর সেই সমস্ত পুলিশদের আরো বেশি করে জানা দরকার, যারা আমাদের চেয়ারম্যানকে একবার পুরুলিয়ায় আটকাচ্ছেন, একবার জয়নগরে আটকাচ্ছেন, একবার মিনাখায় আটকাচ্ছেন, একবার ভাঙড়ে আটকাচ্ছেন। তারা জানেন না যে একজন নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি, তিনি যে কোনো জায়গায় চলাফেরা করতে পারেন। 144 ধারা তাদের সম্পর্কে তাদের ধারণা নেই, ভারতের সংবিধান সম্পর্কে তাদের ধারণা নেই। তাই সেই সমস্ত পুলিশকে আগে সংবিধানটা জানা উচিত। তাই আমরা স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে দাবি তুলেছি ভারতবর্ষের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে। আমরা পুলিশের ডিএর দাবিও তুলেছি। আপনারা দেখেছেন যখন 42 দিন কারাবাস করছেন নওশাদ সিদ্দিকী, সেই যন্ত্রণা আমরা সহ্য করেছি 42 দিন ধরে। চোখের জলকে আগুনে পরিণত করে আমরা লড়াই করেছি। সেই সময় যে পুলিশ তাকে পিজন ভ্যান থেকে টেনে নামাতো, কোটে তুলতো, তখন তিনি পুলিশের হাতটা ধরেই বলতেন যে এনার ডিএ বাকি আছে, এনার ডিএটা মিটিয়ে দিতে হবে। এইটা আমাদের নওশাদ সিদ্দিকী, এইটা আমাদের আইএসএফ। এটা লজ্জা। আজকে বঙ্গ পুলিশের লজ্জা, কলকাতা পুলিশের লজ্জা লাগা উচিত যে তারা যেভাবে একের দিনের পর দিন মিথ্যা কেস দিয়ে আমাদের নেতৃত্বকে অ্যারেস্ট করে জেলের মধ্যে রেখে দিয়েছিলেন। তাদের হয়ে কথা বলার জন্য বাংলায় একমাত্র নেতা নওশাদ সিদ্দিকী আছেন, একমাত্র রাজনৈতিক দল আইএসএফ আছে, আর কেউ নেই। মমতা ব্যানার্জি তো ওনার বাড়ির কালী পূজার প্রসাদ বিলি করেন পুলিশদের দিয়ে। উনি মহিলা পুলিশকে কোলে তুলে শাহরুখ খান নাচে, সেসব দৃশ্য আমরা দেখেছি এক সময়। আজকে পুলিশের মান সম্মান এই জায়গায় নিয়ে গিয়েছেন মমতা ব্যানার্জি। তাই বলবো, পুলিশদেরও বলবো, আপনারা নিরপেক্ষ, কদম্বগাছি পুলিশ ফাঁড়ি যথেষ্ট নিরপেক্ষ ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকায় আগামী দিনে পালন করবেন, এই আশা আমরা রাখবো। আমরা স্টুডেন্টস ফ্রন্ট, আমরা 8000 শিক্ষা প্রতিষ্ঠান রাজ্য জুড়ে বন্ধ হয়ে যেতে চলেছে। 8000 শিক্ষা প্রতিষ্ঠান, 8000 প্রাইমারি সরকারি স্কুল, সেগুলো বন্ধ হয়ে যাবে। কেন না, মমতা ব্যানার্জি বলছেন সেখানে ছাত্রছাত্রী নেই। কেন ছাত্রছাত্রী যাবে আপনার স্কুলে? আপনার বাড়ির ছেলে মেয়েকে আপনি পাঠাচ্ছেন অস্ট্রেলিয়া পড়তে, আপনি পাঠাচ্ছেন প্রাইভেট স্কুলে পড়তে, আপনার নেতা মন্ত্রীদের ছেলে মেয়েরা
পড়ছে প্রাইভেট স্কুলে, আর সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী ঘরের যে সমস্ত মানুষেরা তারা সরকারি স্কুলে তাদের ছেলে মেয়েদেরকে পড়াবে, সেখানে পরীক্ষার মাঝপথে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। বাংলা ইংরেজি পরীক্ষা হয়েছে, অঙ্ক ভূগোল পরীক্ষা হয়নি, স্কুল বন্ধ। ছুটির পরে স্কুল খুলেছে, যা হোক একটা মার্কস বসিয়ে দেওয়া হয়েছে, পাস। পরীক্ষার আগের দিন বলছে কাল থেকে পরীক্ষা। কিভাবে প্রিপারেশন নেবে ছাত্রছাত্রীরা? পড়াশোনার মান নেই। ওই বললাম প্রধান শিক্ষক গিয়ে মদ খেয়ে স্টেজে নাচছে, আর তার মেয়ে সে মাধ্যমিক পরীক্ষা দেবে, সে গিয়ে স্কুলে ফোরের বাচ্চাদেরকে পড়াচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই রকম অবস্থা করেছে আজকে প্রাইমারি স্কুলগুলো, সরকারি প্রাইমারি স্কুলগুলোর। সেখানে ছাত্ররা যাবে কেন? তারা বাবা মায়েরা খেটে যে পয়সা ইনকাম করছেন, তারা চাইছেন আমার ছেলে মেয়েটা শিক্ষিত হোক, তাই জন্য তারা সরকারি স্কুলে না পাঠিয়ে যে প্রাইভেট স্কুলে পাঠাচ্ছেন। আর এই মমতা ব্যানার্জির আসল উদ্দেশ্যই সেটা। তার নেতা মন্ত্রীরা টাকা দিয়ে প্রাইভেট স্কুলগুলো করে রেখে দিয়েছে, সেইখানে আমার আপনার ঘরের ছেলে মেয়েরা যাবে, হাজার হাজার টাকা ডোনেশন দিয়ে পড়বে, আর সরকারি স্কুলগুলো আগামী দিনে আদানি আম্বানির প্রাইভেট স্কুল হবে। তখন আর কোনো সরকারি স্কুল থাকবে না, রাজ্যে কোনো সরকারি স্কুল থাকবে না। মমতা ব্যানার্জির এটাই প্রজেক্ট। তিনি গৌতম আদানির সঙ্গে মিটিং পর্যন্ত করেছেন পিপিপি মডেলকে কার্যকর করার জন্য, যে এই সমস্ত সরকারি স্কুলগুলো, যে বিল্ডিংগুলো আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে, যে জায়গাটা আমার আপনার ট্যাক্সের টাকায় কেনা হয়েছে, সেই বিল্ডিং সেই জায়গা সম্পূর্ণভাবে প্রাইভেট কোম্পানিকে তুলে দেওয়া হবে, এবং প্রাইভেট কোম্পানি পরিচালিত সেই স্কুলে আমার আপনার ছেলে মেয়েদেরকে পড়াতে গেলে মাসে মাসে হাজার হাজার টাকা ডোনেশন দিতে হবে। এইটা মমতা ব্যানার্জির পলিসি। মমতা ব্যানার্জি ভেবেছিলেন কেউ বোধহয় বুঝতে পারবে না, কিন্তু উনি জানেন না নওশাদ সিদ্দিকী বলে একজন রাজনৈতিক নেতার জন্ম হয়েছে বাংলায়। তিনি বুঝতে পেরেছেন এবং আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে এইটা রুখতে হবে। আগামী দিনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচানোর দায়িত্ব স্টুডেন্টস ফ্রন্টের। আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়েছি। আমরা বলেছি জান কবুল করে দেবো এই লড়াইয়ের জন্য। পশ্চিমবঙ্গের বুকে একটা সরকারি স্কুল আমরা বন্ধ হতে দেব না। যতক্ষণ দেহে আছে প্রাণ, ততক্ষণ লড়ে যাব। কারণ আমরা আনিস খানের উত্তরসূরি। আপনারা হয়তো জানেন না, আমাদের স্টুডেন্টস ফ্রন্ট তৈরি করেছে আনিস খান। সেই স্টুডেন্টস ফ্রন্ট যখন তৈরি করেছে, তার 2.5 মাস সময়ের মধ্যে ওকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করেছে পুলিশ। আমি পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছি, আমার আমি দেখতে আমার খুব খারাপ লাগে ওনাদের অবস্থা দেখলে। সে আমতা থানার তৎকালীন যিনি বড়বাবু ছিলেন দেবব্রত চক্রবর্তী, তার নেতৃত্বে পুলিশ গিয়ে বাড়ির 3তলা বাড়ির ছাদ থেকে ওকে ফেলে দিয়ে মার্ডার করেছে, আর তারপরে সিভিক ভলেন্টিয়ার্সদেরকে ফাঁসিয়ে দিয়ে নিজে সরে পড়েছে। মমতা ব্যানার্জি তখন ওনাকে ওখান থেকে ক্লোজ করে দিলেন, আমতা ওসিকে ক্লোজ করে দিয়ে দীঘাতে ছুটিতে পাঠিয়ে দিলেন, যে খুব ভালো কাজ করেছো, দীঘাতে ছুটি কাটিয়ে এসো। তারপর ফিরে এলেন আমতা থানার পাশের থানা বাগনান থানায়, সেখানে দেবব্রত চক্রবর্তীকে এসআই করে পাঠালেন। আমরা স্টুডেন্টস ফ্রন্ট আমরা গিয়েছিলাম, 6 ঘন্টা থানার সামনে বসেছিলাম। ওসি বাইরে এসে বলতে ভেতরে আসো, 2 জন কথা বলবো। আমরা বলেছি 2 জন ভেতরে যাব না, গেলে এই 100 জনই ভেতরে যাব, আর তা না হলে আপনি বাইরে এসে আমাদের সঙ্গে কথা বলবেন। ওসি 3 বার বাইরে এসে 6 ঘন্টার মধ্যে বাইরে এসে আমাদের দাবিকে মান্যতা দিয়ে দেবব্রত চক্রবর্তীকে ওই থানা থেকে আমরা তাড়িয়েছি। এইটা আমরা স্টুডেন্টস ফ্রন্টের লড়াই। তাই খুব সাবধান। আমাদের স্টুডেন্টস ফ্রন্টের কর্মী সংগঠকদের গায়ে হাত দেওয়ার আগে, আমাদের স্টুডেন্টস ফ্রন্টের সমর্থকদের কর্মীদের গায়ে হাত দেওয়ার আগে বা তাদেরকে হুমকি দেওয়ার আগে ভেবে রাখবেন, আমরা সেই জিনিস। আমরা হাসানুজ্জামানের উত্তরসূরি, আমরা আনিস খানের উত্তরসূরি। আর আগামী দিনে হাসানুজ্জামানের প্রত্যেকটা রক্তের বিন্দুর হিসাব, আগামী দিনে আনিস খানের প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব আমরা নিয়েই ছাড়বো মমতা ব্যানার্জির কাছে। এই আমাদের শপথ। এই শপথ নিয়ে এবং আরো একবার আগামী 21শে জানুয়ারি আপনাদের সকলকে আমাদের কলকাতার সমাবেশে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ।